নমস্কার, দেখছেন নিউজরুম লাইভ। রাত ঠিক 9টায় আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আজ সকাল থেকেই শোরগোল ছিল বিভিন্ন জায়গায়, মন্ত্রী প্রতিমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, জিজ্ঞাসাবাদ এবং দিন শেষে রাশি রাশি টাকার ছবি। দিন শেষে রাশি রাশি টাকা, এত টাকা, 20 কোটি টাকা বস্তাবন্দি হয়েছিল। সেই 20 কোটি টাকার হদিশ কোথা থেকে হদিশ মিলল? হদিশ মিলল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। কে অর্পিতা মুখোপাধ্যায়, কোথা থেকে হদিশ মিলল জানবো। আমার সঙ্গে সরাসরি আমার প্রতিনিধি সুশোভন রয়েছেন, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, যে ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে, রাশি রাশি টাকা, কিভাবে টাকার হদিশ মিলল, কোথা থেকে মিলল? ঢাকা তল্লাশি অভিযান যখন চালানো হচ্ছিল, ইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পার্থ তল্লাশি অভিযান চালানো হয়, তার বাড়ি থেকেই মূলত 20 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং 20খানা ফোন উদ্ধার হয়েছে। কোথা থেকে এই টাকাগুলো এলো, এতগুলো ফোনের কি প্রয়োজনীয়তা, কি জন্য এতগুলো ফোন ঘরের মধ্যে ছিল এবং টাকার উৎস কি, তার জন্য ইতিমধ্যেই কিন্তু ইডি অফিসাররা তারা পুরো বিষয়টা তদন্তের আওতায় আনছেন এবং পুরো জানার চেষ্টা করছেন। এবং সমস্ত প্রশ্ন যখন অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়, তার যে সমস্ত বয়ান তা কিন্তু দিল্লির সদর দপ্তর ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টা জানানো হয়েছে যে অর্পিতা মুখোপাধ্যায় কি বলছেন তা কিন্তু দিল্লি অফিসে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। খুব যেটা ইডি অফিসারদের কাছে খুব আশ্চর্যজনক লেগেছে যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে 20 কোটি টাকা, এমনকি 20খানা মতো ফোন, কেন এই ফোনের প্রয়োজনীয়তা এবং এত বৃহৎ পরিমাণের টাকা কি করে তার বাড়িতে এলো, কে তাকে দিল, এটাই জানতে চায়। যদিও অর্পিতা মুখোপাধ্যায় থেকে ইতিমধ্যে সেটা জানার চেষ্টা করা হয়েছে। তিনি যে বয়ান দিয়েছেন সেই বয়ান কিন্তু যে ইডির যে দিল্লিতে সদর দপ্তর আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। অতনু, সুশোভন, একটু বোঝার চেষ্টা করবো। একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি হচ্ছে, তখনই আমরা দেখেছি আয়কর হানা হয়েছিল পিংলায়, তার আত্মীয়র বাড়িতে, এছাড়া তার আত্মসহায়কের বাড়িতে, সেখানেও তল্লাশি অভিযান চলছিল। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কখন ইডি আধিকারিকরা যান? অর্পিতা মুখোপাধ্যায়ের হদিশ কিভাবে মিলল? এখনো পর্যন্ত জানা যাচ্ছে তার কাছে যে টাকা রয়েছে, বেশ কিছু পরিমাণ টাকা রয়েছে, কিভাবে জানা গেল? দেখো, আজকে যখন ইডির অফিসাররা সকাল থেকে তল্লাশি অভিযানে নামেন, তখন রাজ্যের বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযানে নামেন। সেই তল্লাশি অভিযানের মধ্যে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় ছিলেন, যার বাড়িতে আজকে ইডির অফিসাররা হানা দেয় এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালানোর সঙ্গে সঙ্গে কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, যে তল্লাশি অভিযান তারা চালায় দীর্ঘ সময় ধরে। সকাল থেকে যেমন অন্য জায়গায় তল্লাশি চালাচ্ছে, সেখানেও তল্লাশি চালানো ছিল। ঠিক তখনই যেটা জানা যায় যে এই 20 কোটি টাকা তারা হঠাৎ করে দেখেন এবং তারা প্রথমে এটা বুঝতে পারেননি যে টাকার আদলে পরিমাণটা কত। যখন ইডির অফিসাররা সেই টাকাটা দেখেন এবং তারপর টাকা কাউন্ট করা, অর্থাৎ টাকা গোনা শুরু হয়, টাকা গুনে ইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং 20খানা ফোন উদ্ধার হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইডির অফিসাররা জানতে চায় যে তাহলে এই টাকার উৎসকে কে দিল, এই টাকা কোথা থেকে পাওয়া গেল, এমনকি ফোন 20খানা কি প্রয়োজন, সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই সেই জন্য কিন্তু বয়ান নেওয়া হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের, যেই বয়ানটা কিন্তু ইতিমধ্যে ইডির যে দিল্লি সদর দপ্তর সেখানে পাঠানো হয়েছে। পুরো বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে যে এই টাকার উৎস কোথায়। অতনু, সুশোভন, এই মুহূর্তে তুমি তো নাকতলায় রয়েছে, নাকতলায় এখনো কি ইডির যারা তদন্তকারী ছিলেন, যারা গোয়েন্দারা আজ সকাল থেকে জিজ্ঞাসাবাদ করছেন পার্থ চট্টোপাধ্যায়কে, যারা তল্লাশি করছেন, হ্যাঁ, তারা কি এখনো রয়েছেন সেখানে? দেখো, বলা ভালো 13.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। তোমাকে দেখাবো সেই ছবিটা। তুমি সকালবেলা যে ছবি দেখেছিলে, এখনো 9টা বেজে গেছে, সেই ছবিটার কিন্তু একটুও পরিবর্তন হয়নি। তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী তিনি এখানে ঘোরাফেরা করছেন। ঠিক একইভাবে এই বাড়ির একেবারে পেছনের দিকে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, তারাও সেখানে রয়েছে। অর্থাৎ একটা বিষয় একেবারেই পরিষ্কার যে দীর্ঘ সময় ধরে ঠিক দীর্ঘ সময় ধরে এই যে কেন্দ্রীয় বাহিনী এরমভাবেই ঘোরাফেরা করছে। সব মিলে কিন্তু বলা যায় যে সকাল থেকে যেভাবে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং ইডি অফিসাররা জিজ্ঞাসাবাদ করছে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তুমি জানো যে সকালবেলায় 7:30 নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির অফিসাররা চলে আসেন। তারপর তার যারা নিরাপত্তারক্ষী এবং তার বাড়ির একেবারে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, সব মিলিয়ে 5 জনের ফোন নিয়ে নেওয়া হয়। বিকেলবেলার দিকে সেই ফোন ফেরত দেওয়া হয়।
চিকিৎসক যারা ছিলেন তিনি অসুস্থ বোধ করেছিলেন, চিকিৎসক 3 জন এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়, 8 ঘন্টা বিরতি ছিল এবং যারা আইনজীবী তারা গেছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ করতে দেননি। সূত্রের খবর বিকালের দিকে তারা যোগাযোগ করতে পেরেছেন। এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, একদিকে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে বেশ কিছু নথি যেগুলো কিন্তু বারবার যাচাই করে দেখছে। কেন এই যাচাই করা হচ্ছে? বিভিন্ন সময় সিবিআই এর কাছে তথ্য উঠে এসছে যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার নেপথ্যে রয়েছে আর্থিক বিষয়, অর্থাৎ ইডির কাছে কিন্তু পুরো বিষয়টা এসছে এবং ইডি যখন দেখছে যে আর্থিক কোনো দুর্নীতি রয়েছে, সেই আর্থিক কোথাও দুর্নীতি রয়েছে কিনা, কোথাও হিসাব বহির্ভূত কিছু রয়েছে কিনা তা দেখার জন্য ইডি থানা আপাতত ধন্যবাদ জানাবো সুশোভনকে। আমার অপর প্রতিনিধি অমিত রয়েছেন নাকতলা থেকেই আমার সঙ্গে। অমিত, আমাদের কাছে আর কি তথ্য আছে? এই মুহূর্তে যে ছবি টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে তা হলো প্রচুর টাকা, যে টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার হয়েছে, তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে 13 ঘন্টা হয়ে গেল, এখনো ইডির গোয়েন্দারা তারা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন, তারা তল্লাশি করছেন, তারা নথি খুঁজছেন। আর কি আপডেট আছে আমার তোমার কাছে? একেবারে যে টাকা উদ্ধারের ঘটনা আমরা দেখাচ্ছি, এই বিষয়টি তোমাকে সর্বশেষ যেটা আপডেট দেবো, টাকা উদ্ধার হবার পরে অর্পিতা মুখার্জির বয়ান নথিভুক্ত করা হয়েছে এবং সেই বয়ান ইতিমধ্যেই ইডির দিল্লি থেকে অ্যাডমিনিস্ট্রেটিং অথরিটি রয়েছে তাদের কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সে বিষয়টি সকাল থেকে বলছিলাম যে এখানে আজকে দিনভর তল্লাশি অভিযান চালিয়ে যা যা রিকভারি হবে বা উদ্ধার হবে, বাজেয়াপ্ত করা হবে, যাবতীয় কিছু তথ্য এবং যাদের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হয়েছে তাদের বয়ান নথিভুক্ত করে অ্যাডমিনিস্ট্রেটিং অথরিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে। 20 কোটি টাকার বাইরেও আজ সকাল থেকে বিভিন্ন যে জায়গাগুলোতে অভিযান চালানো হয়েছিল সেখানকার বিভিন্ন জায়গা ক্ষেত্র থেকে যেটা ইডি সূত্রে দাবি করা হয়েছে যে বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছে তল্লাশি অভিযানে, এমনকি সোনা বা সোনার গয়না এই জাতীয় প্রোডাক্ট যেমন উদ্ধার হয়েছে, একই সঙ্গে ইলেকট্রনিক ডিভাইস এবং প্রচুর পরিমাণে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত যে কারচুপি এবং আর্থিক লেনদেন, এই যে বিষয়টি এইগুলো তদন্ত করছে, সেক্ষেত্রে তদন্ত করতে গিয়ে আর্থিক লেনদেনের যে প্রসঙ্গ উঠে আসছিল, মানি লন্ডারিং এর বিষয়, সেই বিষয়গুলো নিয়ে যে সিবিআই করা যে এফআইআর যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগের ভিত্তিতে যখন মানি লন্ডারিং এর তদন্ত করছে ইডি, সেই ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে যে জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেই জায়গা থেকে অর্পিতা মুখোপাধ্যায়, আজকে যে অভিযান, সেই অভিযানে অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে পরবে, তার বাড়ি থেকে 20 কোটি টাকার উদ্ধার হয়েছে। একই সঙ্গে অন্যান্য জায়গায় যেখানে তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকে প্রচুর নথিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই নথিগুলি বিস্তারিতভাবে ইডির তরফে খতিয়ে দেখা হবে এবং তার থেকে আরো অন্যান্য লিঙ্ক বা অন্যান্য কোনো তথ্য তারা পায় কিনা বা অন্যান্য, যেহেতু এটা বড় আকারে আর্থিক কেলেঙ্কারি হয়েছে এবং বিভিন্ন জেলাতে রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে শুধু যে কলকাতায় বসে এসএসসি কর্তা বা শিক্ষা দপ্তরের উচ্চ বসে কিছু আধিকারিক যুক্ত এমনটা নয়, জেলা স্তরে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া চলেছে, সেক্ষেত্রে জেলা স্তরেও যারা কর্মকর্তা ছিলেন এসএসসি তাদের মধ্যেও কিন্তু যে আর্থিক লেনদেন হয়েছে সেই বিষয়টিও কিন্তু আস্তে আস্তে সামনে আসছে। অতনু, আপাতত অমিতকে ধন্যবাদ জানাবো। সুশোভন রয়েছেন আমার অপর প্রতিনিধি। সুশোভন, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি আমাদের জানাচ্ছিলে যে 13 ঘন্টা হতে যায়, এখনো পর্যন্ত ইডি যারা আধিকারিক, যারা গোয়েন্দারা রয়েছেন তারা ভিতরে রয়েছেন। এবং তোমার থেকে একটু জানতে চাইবো যে একই সময়ে পার্থ চট্টোপাধ্যায়কে যে সময় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, সেই সময় তার আত্মসহায়কের বাড়িতেও তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে খবর পেয়ে বা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে খবর পৌঁছয়, তারপর অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়। আর কি কি তথ্য আমাদের কাছে আছে বা ভিতর থেকে পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত একদিকে টাকা উদ্ধার হয়েছে এবং 20খানা ফোন উদ্ধার হয়েছে, তোমাকে আমি যে কথা বললাম, এবং তার পাশাপাশি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে সকাল থেকেই কিন্তু একদিকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অর্থাৎ যে তথ্যগুলো এই অফিসারদের কাছে উঠে আসছে সেই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যেই তারা নিজেদের মধ্যে শেয়ার করছেন এবং তাদের যে সদর দপ্তর সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই পাঠাচ্ছেন। তুমি জানো যে আজকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এবং তল্লাশি অভিযান চালানোর পরে কিন্তু
কিন্তু যে বিভিন্ন যে তথ্য উঠে এসছে সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে কিন্তু তাদের পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলবে, যা গুরুত্বপূর্ণ। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, তুমিও যে কথা বলছিলে যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা, ফোন এগুলো উদ্ধার হচ্ছে, সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তুমি জানো, তুমি যে কথা বলে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও দীর্ঘ সময় ধরে ইডি অফিসাররা রয়েছেন এবং তারা দীর্ঘ সময় ধরে সেখানে রয়েছেন। বেশ কিছু তথ্য তারা জানতে চান এবং বেশ কিছু ডকুমেন্টসও তারা দেখতে চান, বিভিন্ন জিনিস কিন্তু তারা ইতিমধ্যে দেখতে চান। অর্থাৎ তাদের যে তল্লাশি অভিযান, যেটা আমরা সকাল 7:30 থেকে শুরু হয়েছিল, সেই তল্লাশি অভিযান এখন জারি রয়েছে। তার কারণ ইডি অফিসাররা তারা মনে করছেন যে তাদের যে এখনো অজানা তথ্য তা কিন্তু উঠে আসতে পারে, তাই তল্লাশি অভিযান এখনো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে জারি রেখেছেন। অতনু, ধন্যবাদ। নজর থাকবে আমাদের, কারণ এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা, ইডি গোয়েন্দারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন, আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সেখান থেকে দফায় দফায় প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনেই তুলে ধরবো আমরা। এবং তারই পাশাপাশি এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখি, অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ান পাঠানো হয়েছে ইডির দিল্লির দপ্তরে। তার কাছে কেন টাকা, এই টাকার উৎস কি, সেসব প্রশ্নের কি জবাব দিয়েছেন ইডি আধিকারিকরা, তা পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে। এবং উদ্ধার হয়েছে যে টাকা, ব্যাংক কর্মীদের দিয়ে গুনিয়ে দেখা গেছে সেই টাকার পরিমাণ প্রায় 20 কোটি। নিয়োগ দুর্নীতি, সিবিআই এর পর সক্রিয় এবার ইডি। সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্ত্রী আমলাদের বাড়ি ঘিরে তল্লাশি আজ সকাল থেকে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, কোচবিহারে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও হানা এবং পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গেই তার আত্মসহায়কের বাড়িতেও জিজ্ঞাসাবাদ, সেখানেও তল্লাশি। এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 20 কোটি টাকার হদিশ। শুক্রবার 7 সকালে ইডির বেনজির অভিযান, রাজ্যের নানা প্রান্তে একসঙ্গে ইডির হানা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে মন্ত্রী আমলাদের বাড়ি ঘিরে তল্লাশি। এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। তারা মূলত ফৌজদারি দিকটি খতিয়ে দেখছে। বেআইনি নিয়োগের পিছনে কি আর্থিক লেনদেন, এর উত্তর খুঁজতে তদন্তে ইডি। এ বিষয়ে একাধিক আবেদনকারী ও সাক্ষীর বয়ানও রেকর্ড করেছেন ইডির অফিসাররা। শুক্রবার প্রথম রাজ্য জুড়ে তল্লাশি। পার্থর নাকতলা বাড়িতে হাজির ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থর নাকতলা বাড়িতে পৌঁছয় ইডির 8 জনের দল। মন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেন ইডির আধিকারিকরা। থাকার ঘরগুলির পাশাপাশি তল্লাশি চলে পার্থর অফিস ঘরেও। 12:30 নাগাদ পার্থ অসুস্থ বোধ করেন বলে সূত্রের দাবি। খবর পেয়ে চিকিৎসককে নিয়ে পৌঁছন পার্থর আইনজীবী। সূত্রের খবর, চিকিৎসককে বসিয়ে রাখা হয় বসার ঘরে। বেলা বাড়তে আরো ইডি আধিকারিক পৌঁছন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এর আগে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে যখন ইডি, তখনই নিউ বারাকপুরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মসহায়কের বাড়িতেও ইডির হানা। পশ্চিম মেদিনীপুরে পিংলায় মন্ত্রীর আত্মীয়র বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রের আরেক সংস্থা আয়কর দপ্তর। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি। শিক্ষক নিয়োগে পরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিজাম প্যালেসে আগেই শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আদালতের নির্দেশে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবার পরেশের বাড়িতে ইডির আধিকারিকরা, কিন্তু মন্ত্রী তখন সেখানে ছিলেন না। তল্লাশির সময় কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, একইভাবে বেরোতেও দেওয়া হয়নি কাউকে। আমি একবার চেষ্টা করেছিলাম যে আমার কাকিমা ছিল এবং আমার বোন ছিল, দুজনেই মহিলা, যদি কোনো ওই জিনিসপত্র বা খাওয়ার জিনিসপত্র বা উল্টাপাল্টা কিছু লাগে সেটা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ওনাদের সিকিউরিটি গিয়ে বললেন যে না, এন্ট্রি নেই, না ফোন সব বন্ধ। আমি একবার চেষ্টা করেছিলাম, ফোন সব বন্ধ। এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, এদিন তার বাড়িতেও ইডির হানা। এক মহিলা সহ 7 জন অফিসারের একটি দল এসপি সিনহার বাড়িতে যায়।
সূত্রের খবর, প্রাক্তন উপদেষ্টার কোথায় কত সম্পত্তি রয়েছে সেটা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এদিন তার বাড়িতেও ইডির তল্লাশি। শুক্রবার সকালে ইডি আধিকারিকদের একটি দল বিধাননগরের ইডি দপ্তর থেকে বেরিয়ে কল্যাণময়ের কাদাপাড়ার ফ্ল্যাটে পৌঁছয়। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। এদিনে ইডির আলাদা আলাদা টিম হানা দেয় মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন উপশিক্ষা অধিকর্তা একে সরকারের বাড়ি। এসএসসি দুর্নীতি মামলায় অভিযোগ উঠছে বাগদার চন্দন মণ্ডলের বিরুদ্ধে। এদিন তার বাড়িতেও পৌঁছয় ইডির 5 জনের দল। অন্যান্য জায়গার মতোই বাগদাতেও ইডির সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। নিয়োগ দুর্নীতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। এবার নজিরবিহীন হানা ইডি। রাজ্যের 13 জায়গায় অভিযান, মন্ত্রী আমলাদের বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তল্লাশি। এর প্রতিবাদে বিক্ষোভের আশঙ্কা এদিন সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয় নিরাপত্তা। নিউজ 18 বাংলা। বেনজির হানা ইডির, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে মন্ত্রী আমলার বাড়ি ঘিরে তল্লাশি। কিন্তু কেন কেন ইডির নজরে মন্ত্রী আমলারা? মেধা তালিকায় পিছিয়ে থেকেও চাকরি, পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও শিক্ষক। এসএসসি দুর্নীতি মামলায় এমনই নানা অভিযোগ। হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে অর্থের লেনদেন হয় বলেও অভিযোগ। বেআইনি নিয়োগের পিছনে কি তাহলে আর্থিক লেনদেন? উত্তর খুঁজতে তদন্তে ইডি। সিবিআই এর 4টি এফআইআর এর ভিত্তিতে গত মাসে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। এ বিষয়ে মামলাকারীদের থেকে আগেই তথ্য নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর এদিন রাজ্যের 13 জায়গায় ইডির হানা। বেনজিরভাবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মন্ত্রী আমলার বাড়ি ঘিরে চলে তল্লাশি। যে সময়কার অভিযোগ, তখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে পার্থর। বেআইনি নিয়োগ থেকে কোনো আর্থিক সুবিধা কি পার্থ নিয়েছেন? মন্ত্রীর সম্পত্তি, ব্যাংকের নথি খতিয়ে দেখে জানার চেষ্টা করে ইডি। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্টেও বলা হয় এসএসসির 5 সদস্যের নজরদারি কমিটি বেআইনি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় এই 5 সদস্যের কমিটি। এসএসসি চেয়ারম্যানকে অন্ধকারে রেখে চাকরির সুপারিশ দেওয়া হয়। অন্ধকারে রাখা হয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকেও। সুপারিশ পত্রগুলি এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ নিজে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দেন। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগপত্র ছাপার নির্দেশ দেন। সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদের বাড়িতে এবার ইডির হানা। একইভাবে শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতেও যায় ইডির অফিসাররা। শিক্ষক নিয়োগে পরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রভাব খাটিয়ে তিনি তার মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন। আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে। এদিন সেই পরেশের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তাদের নজরে মানিক ভট্টাচার্য। বেআইনি নিয়োগের জেরে আর্থিক সুবিধা পেয়েছেন কিনা খতিয়ে দেখতে মানিকের বাড়িতে এদিন তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলাতেই সম্প্রতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। নিউজ 18 বাংলা। গতকালই 21শে জুলাই এর মঞ্চ থেকে ইডি সিবিআই নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের লড়বার ক্ষমতা আছে, আমাদের মেরুদণ্ড সোজা। ওদের মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে ইনকাম ট্যাক্স, অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে চলি। আর এদিন তৃণমূল নেতা চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, 21-এর সমাবেশ দেখে ভয় পেয়েছে বিজেপি, বিরোধীদের দমিয়ে রাখতেই ইডি তল্লাশি। বিরোধীদের কিভাবে দমন করবে এই রাজনীতিটা করছে। গতকালের এই যে একটা বিশাল সমাবেশ, তারপরেই কি করে প্রতিহিংসার রাজনীতি করা যায় সেই কাজটা শুরু করে দিয়েছে। অর্থাৎ মাঝরাত থেকেই কাজ শুরু হয়ে গেছে। ওদের মেরুদণ্ড তো নেই যদি বলেন, তাহলে মেরুদণ্ড হচ্ছে ইডি, সিবিআই। এই ধরনের চাপ সৃষ্টি করে যা চলছে সকাল থেকে, তার আমরা তীব্র বিরোধিতা করি, তীব্র ধিক্কার জানাই। গতকালের সমাবেশ দেখে ভয় পেয়েছে, ভয় পেয়ে এই ধরনের কাজ। ইডি তল্লাশি নিয়ে পাল্টা তৃণমূলকে তো সুকান্ত মজুমদারের বিজেপি রাজ্য সভাপতির দাবি, তৃণমূল নেতৃত্বকে নিশানা করেছেন তিনি এবং তার দাবি যে এই ধরনের কাজ যদি কেউ করে বা যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তার তল্লাশি হওয়াই উচিত, তার জন্য জিজ্ঞাসাবাদ হওয়াই উচিত।
তো স্বাভাবিকভাবে গতকাল মুখ্যমন্ত্রী যে 100 বার ইডি সিবিআই ভয় এই 3টে শব্দ উচ্চারণ করেছে, যা আমি গতকালই আপনাদের সামনে বলেছি, সেটা তো আর মুখ্যমন্ত্রী এমনি উচ্চারণ করেননি। তো স্বাভাবিক তিনি জানেন তার দলের নেতা নেত্রীরা যেভাবে ঘুষ কাণ্ডে জড়িত, সে এসএসসি হোক বা অন্যান্য চাকরি হোক, তো তাদের বাড়িতে তো সিবিআই ইডি ছাপা পড়বেই। চোরেরা তো নিজেদের নামে পয়সা রাখতে পারে না। এই যে সমস্ত নেতারা চুরি করেন, তারা তাদের আত্মীয় স্বজন এদের বাড়িতে চুরির সম্পত্তি গচ্ছিত করে রাখেন। উনি ওনার জামাইয়ের নামে রেখেছেন কিনা ইনকাম ট্যাক্স রেডের পরে ধরা পড়বে। যারা এখন টিভি খুলেছেন তাদের আরো একবার জানিয়ে রাখি, আজ সকাল থেকেই ইডির তল্লাশির খবর আমরা দেখাচ্ছিলাম, সে ছবি দেখাচ্ছিলাম। আর এখন যে ছবি, সে ছবি হলো রাশি রাশি টাকার ছবি। প্রায় 20 কোটি টাকা, সঙ্গে 20টি মোবাইল, একজনেরই বাড়ি থেকে, অর্পিতা মুখোপাধ্যায়, যিনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে বলা হচ্ছে। কিভাবে এই টাকা উদ্ধার হলো, এই টাকার উৎস কি, তা ইতিমধ্যেই ইডি আধিকারিকরা সে বয়ান, অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ান দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু টাকার হদিশ মিলল কিভাবে? আর এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি গোয়েন্দারা রয়েছেন, বাড়ির ভিতর থেকে কোনো খবর কি পাওয়া যাচ্ছে? অমিত প্রতিনিধি নাকতলা থেকে আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। অমিত, কি কি খবর পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত ইডির টিম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই রয়েছে। সেখানে থেকে যেমন জিজ্ঞাসাবাদের পর্ব যেমন জারি রয়েছে, তেমন একাধিক নথিপত্রের কিন্তু সন্ধান এখনো চালিয়ে যাচ্ছেন ইডি কর্তারা। কারণ আজকে কিছুক্ষণ আগে ইডির তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যে বিষয়টি দাবি করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে অভিযান চালিয়ে 20 কোটি টাকা পাওয়া গেছে, নগদ 20 কোটি টাকা পাওয়া গেছে। শুধু এই 20 কোটি টাকা নয়, আজকে সকাল থেকে বিভিন্ন জায়গাতে এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে মানি লন্ডারিং এর যে অভিযোগ বা যে আর্থিক লেনদেনের যে অভিযোগ রয়েছিল, তার তদন্ত করতে গিয়ে আজই প্রথম দিন আজকে ইডি বেরিয়েছিল তল্লাশি অভিযানে। বিভিন্ন এসএসসি নিয়োগ আধিকারিকদের বাড়িতে তারা অভিযান চালিয়েছে। সেক্ষেত্রে উপদেষ্টা কমিটির যারা মেম্বার ছিলেন তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। সেক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির 20 কোটি টাকা ছাড়াও আরও অন্যান্য যেসব জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে, সেখান থেকে বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, এমনটাই কিন্তু ইডি দাবি করছে। একই সঙ্গে সোনার গয়না, সোনা এবং একাধিক ইলেকট্রনিক ডিভাইস এবং প্রচুর নথিপত্র পাওয়া গেছে, যে নথিপত্রগুলো আগামী দিনে এই যে মানি লন্ডারিং যে হয়েছে বা আর্থিক যে লেনদেন হয়েছে চাকরি দেওয়ার ক্ষেত্রে, বা যারা চাকরি পেয়েছেন, যারা চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে, এই যে আর্থিক পুরো লেনদেন, সেই বিষয়ে বেশ কিছু তথ্য বা নথি কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করছেন ইডি আধিকারিকরা, যা ইতিমধ্যে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং পরবর্তী সিদ্ধান্ত কি হতে চলেছে তা দিল্লি থেকেই নির্দেশ এলেই আরও স্পষ্ট হবে। পরবর্তী দিক নির্দেশ ইডির ক্ষেত্রে কি হবে তদন্তের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত সকাল 7:25 থেকে 7:30-র মধ্যে ইডির টিম পৌঁছে গিয়েছিল নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এখনো পর্যন্ত টিম রয়েছে, বিভিন্ন নথি তারা এখনো কিন্তু নথির সন্ধান চালিয়ে যাচ্ছে। কারণ যে 20 কোটি টাকা কিছুক্ষণ আগে উদ্ধার হয়েছে, যে বিষয়টি ইডির তরফে জানানো হয়েছে, সেই 20 কোটি টাকার কোথা থেকে, উৎস কোথা থেকে, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কিভাবে সেই 20 কোটি টাকা পৌঁছলো, কারা কারা এই 20 কোটি, কাদের থেকে এই টাকা পাওয়া গিয়েছে। কারণ ইডি আধিকারিকদের যেটা মনে করছে যে সিবিআই যে 4টি এফআইআর করেছিল এসএসসি দুর্নীতি মামলায়, সেই 4টি এফআইআর ভিত্তিতে ইসিআইআর করে তদন্ত শুরু করেছে হচ্ছে ইডি। এবং ইডি আধিকারিকরা মনে করছেন এই 20 কোটি টাকা, সেই টাকা যে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন, কারা চাকরি পেয়েছেন, মূলত যারা অভিযোগকারী বা যারা মামলাকারী, যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, তাদের কি অভিযোগ ছিল? তাদের অভিযোগ ছিল অনুত্তীর্ণ বেশ কিছু পরীক্ষার্থী বা অনুত্তীর্ণ বেশ কিছু ক্যান্ডিডেট, এবং যারা কম নম্বর পেয়ে যাদের নাম পরবর্তীতে মেধা তালিকায় যুক্ত হয়েছে, কিভাবে তাদের নাম যুক্ত হলো, তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। সেই টাকার সোর্স বা সেই টাকার লিঙ্ক কিন্তু পাওয়া যাচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে, এমনটাই কিন্তু মনে করছে ইডি আধিকারিকরা। ধন্যবাদ আপাতত, ধন্যবাদ অমিত। পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যের সংগঠন একার পক্ষে দেখা কঠিন, তাই আরো একজনকে দায়িত্ব দেওয়া হলো। অমিতাভ চক্রবর্তীর ক্ষমতা মোটেই খর্ব করা হয়নি। আমার মনে হয় পশ্চিমবঙ্গ এত বিরাট রাজ্য, যে এই বিরাট পরিমাণ রাজ্যে এবং তারপরে 2,28,00,000 ভোট পাওয়ার পর, 77 জন বিধায়ক জেতার পর শক্তি বা সাংগঠনিক যে গঠন কাঠামো হয়েছে, এই গঠন কাঠামোকে রক্ষা করার জন্য একাধিক সংগঠন সম্পাদক প্রয়োজন। কারণ একজনের পক্ষে, কোনো ব্যক্তিই হন না কেন, তিনি যতটাই এফিসিয়েন্ট হন না কেন, কারো পক্ষেই সামলানো সম্ভব নয়। বঙ্গ বিজেপির সংগঠনে তো বদল হলো, এতে ভোটের ফলে বদল হয় কিনা সেটাই দেখার।
অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। স্কুলে পড়ুয়া অভিভাবক বেতন দিতে পারেননি, এই অভিযোগে প্রায় 40 মিনিট নার্সারির এক পড়ুয়াকে স্কুলে আটকে রাখা হয়েছে, এরকমই তো অভিযোগ উঠছে কাশীপুরে একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে। কি অভিযোগ জানবো, অনুপ রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। অনুপ, কাশীপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমিক স্কুল, সেই স্কুলের নার্সারি মূলত ছাত্রী, তাকে মূলত তার অভিভাবকরা অভিযোগ যে বেতন দেওয়ার না কারণে কিন্তু তাকে 40 মিনিট ধরে গত শুক্রবার স্কুলের মধ্যে আটকে রাখা হয়। এই অভিযোগ কিন্তু পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। ইতিমধ্যে সিটি থানাতে লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে জানা হয়েছে যে তার মা যেহেতু অসুস্থ ছিল বাচ্চাটির, সেই কারণেই তাকে কিন্তু কোনো বেতন দিতে পারছিল না। সেই কারণে যখন গত শুক্রবার পরীক্ষা শেষ, তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। তার পরিবারের পক্ষ থেকে যখন যায়, তারপরে কিন্তু বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে আসা হয়। এরপরেই তিনি বাচ্চাটি কিন্তু অসুস্থ হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আরো অভিযোগ করতে, বাচ্চাটি অসুস্থ ছিল, তারপরেও কি করে তাকে এভাবে আটকে রাখলো স্কুল কর্তৃপক্ষ, এখানে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু মুখ খুলতে চাননি, তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে। সিটি থানার লিখিত অভিযোগের পরে কিন্তু পুলিশ আশ্বস্ত করেছে পরিবারকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার, বিষয়টি পুরোভাবে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। রিজনের জন্য আমি ফিস পেমেন্ট করতে ফেলিওর হই। স্কুলে কন্ট্যাক্টও করে স্কুল হেল্প করেনি। ফিস যখন আমি পেমেন্ট করতে চাই তখন আমাকে বললো রিঅ্যাডমিশন চার্জ দিতে হবে, আর পেমেন্টটা করতে হবে আপনাকে হচ্ছে প্রিন্সিপালের অ্যাকাউন্টে করতে হবে, যেটা রিঅ্যাডমিশন ফিস। আজকে আমার মেয়েকে আফটার এক্সাম 9:30 পরে ওরা 10টা 15-20 পর্যন্ত আটকে রেখেছিল। আমার হাজব্যান্ড বলার পরে, রিকোয়েস্ট করার পরে ছাড়েনি, বললো অ্যাজ পার দ্য প্রিন্সিপাল ইনস্ট্রাকশন আমরা বাচ্চাকে ছাড়তে পারবো না। আটকে রাখার পর মেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, চোখ লাল হয়ে গেছিল, ওর একটু চোখে প্রবলেম আছে। আসার পরে সেন্সলেস হয়েছিল। 5-6 বছরের বাচ্চাকে স্কুল কি এইভাবে সাফার করাতে পারে? ইডি সিবিআই নিয়ে কেন্দ্রকে গতকালই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শুনবো একবার। আমাদের লড়বার ক্ষমতা আছে, আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে ইনকাম ট্যাক্স, অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে চলি। আর চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন যখন ইডির তল্লাশি, ইডির জিজ্ঞাসাবাদ, এতগুলো বাড়িতে হেভিওয়েট নাম যেখানে উঠেছে, চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন? বিরোধীদের কিভাবে দমন করবে এই রাজনীতিটা করছে। গতকালের এই যে একটা বিশাল সমাবেশ, তারপরেই কি উচ্চ থেকে মাধ্যমিক টার্গেটটা করবে ঠিক। টার্গেট মাধ্যমিক পারুল প্রকাশনী। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতে টাকার পাহাড়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ 20 কোটি টাকা উদ্ধার ইডির। টালিগঞ্জের বাড়িতে উদ্ধার 20টির বেশি মোবাইল। আচমকা ইডির হানা, সঙ্গে সেন্ট্রাল ফোর্স। প্রাক্তন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাড়িতে তল্লাশি, নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদ পার্থ চট্টোপাধ্যায়কে। পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও খোঁজ খবর। শিক্ষা অধিকর্তা সহ প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর পর সক্রিয় আরো এক কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের 13 জায়গায় অভিযান ইডির। বেআইনি নিয়োগের পিছনে কত টাকার লেনদেন, মন্ত্রী আধিকারিকদের সম্পত্তি ও ব্যাংক ডিটেলস খতিয়ে দেখছে ইডি। নাকতলায় পার্থকে ইডি জিজ্ঞাসাবাদ, তখনই পিংলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয়র বাড়িতে তল্লাশি আয়কর আধিকারিকের। বাড়ি ঘিরে রাখলো কেন্দ্রীয় বাহিনী। নিউ বারাকপুরে মন্ত্রীর আত্মসহায়কের বাড়িতেও ইডি। 21শে জুলাই মঞ্চ থেকেই হুঁশিয়ারি, পরদিনই সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভয় পেয়ে বিজেপি সক্রিয়। অভিযোগ তৃণমূলের, পাল্টা তোপ বিজেপির। বেআইনি সম্পত্তিতেই বিপদ বলছে সিপিআইএম। খোঁজ মিলল বাগদা চন্দনের। আদালতের নির্দেশে হাজিরা। বাড়িতে ইডির তল্লাশির মাঝেই কলকাতা হাইকোর্টে এলেন চন্দন মণ্ডল। উপেন বিশ্বাসের অভিযোগে তদন্ত শুরু। হেডলাইন্স নিবেদন করলো উচ্চ থেকে মাধ্যমিক টার্গেটটা করবে ঠিক। টার্গেট মাধ্যমিক পারুল প্রকাশনী। নিয়োগ দুর্নীতির তদন্ত এবং সেই তদন্তে আর্থিক লেনদেন হয়েছে, কতটা আর্থিক লেনদেন হয়েছে তা জানতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানায় উদ্ধার হলো 20 কোটি টাকা, প্রায় 20 কোটি টাকা, সঙ্গে 20টি মোবাইল একই বাড়ি থেকে। এবং সেই বাড়িটি
সেই ফ্ল্যাট অর্পিতা মুখোপাধ্যায় বলে একজনের। সেই অর্পিতা মুখোপাধ্যায়কে এখনো পর্যন্ত জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আজ সকাল 9টা থেকে টানা ইডির তল্লাশি চলে, জিজ্ঞাসাবাদ চলে তাকে। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার পিংলার বাড়িতে, আত্মীয়র বাড়িতে, সেখানেও আয়কর হানা এবং ইডি আধিকারিকরা এরই মাঝে চলে যান তার আত্মসহায়কের বাড়িতে। রাত 8টার কিছু পর খবর আসে 20 কোটি টাকা প্রায় উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। যে অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। ঠিক কি ঘটলো, কিভাবে বা এই টাকার হদিশ মিলল, কিভাবে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উঠে এলো, এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা রয়েছেন। বাড়ির সামনে থেকে, নাকতলা থেকে রয়েছেন আমার প্রতিনিধি সুশোভন। সুশোভন, আর কি খবর পাচ্ছি আমরা আজ সকাল থেকে এখনো পর্যন্ত, যদি দেখি কোন কোন জায়গাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কি তথ্য উঠছে? দেখো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমানে দাঁড়িয়ে, যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এমনকি তার বাড়ি থেকে 20খানা ফোন উদ্ধার করেছে। ইডির অফিসাররা ইতিমধ্যেই জানতে চায় এই 20 কোটি টাকা কোথা থেকে এলো, কে তাকে এই টাকাগুলো দিয়েছিল, তার বাড়িতে কেন এই 20 কোটি টাকা এলো, এই টাকাগুলোর আদতে উৎস কি, এবং যে 20খানা ফোন, একজন ব্যক্তির এই 20খানা ফোন ব্যবহার করার কি প্রয়োজনীয়তা রয়েছে, বা 20খানা ফোন সম্বন্ধে তিনি কতটা অবগত, এই বিষয়গুলো জানার চেষ্টা করছেন। ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়, যেটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, এবং তার কাছ থেকেই এই যে 20টা ফোন এবং 20 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেগুলো কিন্তু প্রাথমিকভাবে তার যে বক্তব্য সেটা কিন্তু ইডির অফিসাররা নিয়েছেন, দিল্লি সদর দপ্তরে পাঠানো হয়েছে, এবং এই যে তার যে বক্তব্য তা পূর্ণাঙ্গ দিল্লির সদর দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ইডির অফিসাররা এটাই জানতে চায় যে এই 20 কোটি টাকার উৎসকে কে দিয়েছিল বা কোত্থেকে এলো, এবং 20খানা ফোন কোত্থেকে এলো। এবং তার পাশাপাশি তুমি যে কথা বলছিলে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, আমরা দেখেছিলাম সকাল 7:30টার সময় ইডির 8 জন অফিসার, তারা 4খানা গাড়ি করে, এই যে গাড়িগুলো দেখছো, এই 4খানা গাড়ি করে তারা কিন্তু চলে এসেছিলেন। এখনো পর্যন্ত 9:30 বাজে, অর্থাৎ সময়টা দীর্ঘ সময়। এখনো পর্যন্ত ইডির অফিসাররা তারা ভেতরে রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, তিনি ভেতরে রয়েছেন, এবং বাড়ির দুদিকে 2টো গেট রয়েছে। সেই যে দুদিকের গেট, সেখানে কিন্তু যারা কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকেন তারাও কিন্তু রয়েছেন। অর্থাৎ বলা যায় সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের মধ্যে যে বিষয়গুলো খুব ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ, সেগুলো হলো জিজ্ঞাসাবাদের প্রথমে যেটা আমরা দেখতে পেলাম, যে একেবারে যখন ইডির অফিসাররা গেল, তার যে নিরাপত্তার দায়িত্বে থাকেন, তার সঙ্গে যারা 2 জন থাকেন, এবং বাড়ির যে নিরাপত্তার দায়িত্বে থাকেন টোটাল 5 জন, তাদের কিন্তু ফোন বা 5 জনের ফোন কিন্তু নিয়ে নেওয়া হয়, এবং 5 জনের ফোন বিকেলবেলা ফেরত দেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায় 3টে নাগাদ অসুস্থ বোধ করেন, আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট বিরতি দেওয়া হয়। 3 জন ডাক্তার চলে আসে, তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করা, এবং তারপর বর্তমানে তিনি দোতলার ঘরে রয়েছেন। ইডির অফিসাররা দুভাবে কাজ করছেন। একটা দল তারা মূলত তল্লাশি অভিযানে নেমেছেন, তারা সকাল থেকে তল্লাশি অভিযান করছেন, যে নথিগুলো পাচ্ছেন সেগুলো যাচাই করে দেখছেন। অন্যদিকে তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে যদি প্রয়োজন পড়ে কিছু জিজ্ঞাসাবাদ করার, সেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদতে জিজ্ঞাসাবাদ করা বা এই অভিযানের কারণ একটাই, যে যখন ইডি অফিসাররা যারা অভিযোগকারী তাদের সঙ্গে কথা বলেছেন, বারবার একটা বিষয় উঠে এসছে যে চাকরি হয়েছে এর পেছনে রয়েছে, নিয়োগ হয়েছে এর পেছনে রয়েছে টাকা। অর্থাৎ এই যে টাকার কথা বারবার বলা হয়েছে, এই অর্থ, যে আর্থিক লেনদেন কি জন্য করা হয়েছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী তিনি কতটা জানেন, আর্থিক লেনদেন কাদের সঙ্গে করা হয়েছিল, কে কত টাকা চেয়েছিলেন বা আদৌ টাকা পেয়েছিলেন কিনা, টাকা পেলে কেন টাকা দিতে হলো, এই বিষয়গুলো কিন্তু ইডির অফিসারদের মনে এখনো রয়েছে। এই প্রশ্নগুলো সকাল থেকে করা হচ্ছে, যেই সময়টা সকাল 7:30 থেকে বর্তমানে 9:30 বাজে, অর্থাৎ বুঝতে পারছো দীর্ঘ সময়। এবং আজকে সকালবেলা যখন ইডি অফিসাররা আছে, সূত্র মারফত জানতে পাচ্ছি যে এসেই কিন্তু সরাসরি তারা ঘরে ঢুকে যায়, এবং তারপর শুরুতেই জিজ্ঞাসাবাদ শুরু করে দেন এবং ফোন নিয়ে নেয়। তোমাকে আমি যে কথা বললাম, অর্থাৎ দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ চলছে, সব মিলে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক তথ্য ইডি অফিসাররা জানতে চায়, মূলত আর্থিক যে লেনদেন হয়েছে সে লেনদেন সংক্রান্ত বিষয় কিন্তু এখনো তাদের কাছে অধরা, সেগুলো জানতে চায়। একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে তুমি যে কথা বললে একেবারে অর্পিতা মুখোপাধ্যায়
যার বাড়ি থেকে টাকা উঠে এসছে সেই টাকাগুলো কোত্থেকে এলো তাও কিন্তু ইতিমধ্যে ইডি অফিসাররা জানতে চান। আরো কি তথ্য রয়েছে জানবো, আমাদের অপর প্রতিনিধি নাকতলা থেকে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কি তথ্য রয়েছে আমাদের কাছে? দেখো, এখন পর্যন্ত ইডি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এখানে অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ান নথিভুক্ত করার পরে দিল্লির যে অ্যাডমিনিস্ট্রেটিং অথরিটি রয়েছে এবং দিল্লিতে যে উচ্চপদস্থ আরো আধিকারিক রয়েছে দিল্লি হেডকোয়ার্টারে ইডি, সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বয়ান। এছাড়া অন্যান্য যে সকল জায়গা আছে ইডির তরফে অভিযান চালানো হয়েছিল, তাদের তাদের বাড়ির যারা কথা, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বা যাদের নাম বেশ কিছু কয়েকজনের নাম কিন্তু সিবিআই এফআইআর রয়েছে, সেক্ষেত্রে তাদেরও বয়ান কিন্তু নথিভুক্ত করা হয়েছে এবং সেই প্রত্যেক বয়ান কিন্তু ইতিমধ্যেই পাঠানো হয়ে গেছে দিল্লিতে। অন্যদিকে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন, কারণ যেহেতু এখনো পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য বাকিদের বয়ান নথিভুক্ত করে দিল্লিতে পাঠানো হয়েছে, সেখানে যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে ইডির, তারা তাদের পরবর্তী স্টেপ কি হতে চলেছে তা নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই জন্য ইডি একটা সূত্র বলছে, ইডির একটা সূত্রের দাবি যে এখনো বেশ কিছু নথি বা এখনো বেশ কিছু তথ্য পাওয়া বাকি রয়েছে, সেই বিষয়গুলি জানার চেষ্টা করা এবং সেই বিষয়গুলি সম্পর্কে যদি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যদি জানা যায়, সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু জারি রেখেছে। অন্যদিকে যে 20 কোটি টাকার কথা বলা হয়েছে ইডির তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, তাতে স্পষ্টভাবে ইডি আধিকারিকরা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে এসএসসি দুর্নীতি হয়েছে, এসএসসি নিয়োগে যে দুর্নীতি বা বেনিয়ম হয়েছিল, তাতে যে মানি লন্ডারিং এর যে অভিযোগ হচ্ছে, অর্থাৎ আর্থিক লেনদেনে যে অভিযোগ হচ্ছে, সেই আর্থিক লেনদেনে যারা লাভবান হয়েছিলেন বা যে টাকা পাওয়া গেছিল বা যে টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা এই টাকা হতে পারে এমনটা কিন্তু যারা সাসপেক্ট করছে, তারা সন্দেহ করছে। সেক্ষেত্রে এই টাকা অর্পিতা মুখার্জির বাড়িতে কোথা থেকে এলো বা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে এত টাকা কোথা থেকে এলো, কোন সূত্র ধরে, সেই বিষয়গুলো তদন্ত সাপেক্ষ। সেই বিষয়গুলো কিন্তু ক্রস ভেরিফিকেশন করাও কিন্তু বাকি রয়েছে ইডি। সেক্ষেত্রে তার আইটি রিটার্ন বা অন্যান্য ব্যাংক ডিটেলস, এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে কিন্তু খতিয়ে দেখার কাজ কিন্তু জারি রেখে ইডি কর্তারা। ধন্যবাদ অমিত এবং অপর প্রতিনিধি আমাদের সুশোভন। যা জানালেন তা হলো এখনো পর্যন্ত কিভাবে টাকার হদিশ মিলল এবং এই টাকার উৎস কি তা জানতে চাওয়া হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ান যা রেকর্ড করে পাঠানো হয়েছে ইডি সদর দপ্তরে দিল্লিতে। কিন্তু আজ সকাল থেকে শোরগোল ছিল শুধু একটাই বিষয় নিয়ে, যে ইডি কিসের তদন্ত করছে, ইডি কিভাবে তদন্ত করছে, হঠাৎ করে ইডির তদন্ত কেন, এবং তারপর বিপুল টাকা উদ্ধার হলো টালিগঞ্জ থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় 20 কোটি টাকা এবং সঙ্গে 20টি মোবাইল। ইডির দাবি অর্পিতা মুখোপাধ্যায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ। শুক্রবার সাত সকালে ইডির বেনজির অভিযান, রাজ্যের নানা প্রান্তে একসঙ্গে ইডির হানা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে মন্ত্রী আমলাদের বাড়ি ঘিরে তল্লাশি। এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। তারা মূলত ফৌজদারি দিকটি খতিয়ে দেখছে। বেআইনি নিয়োগের পিছনে কি আর্থিক লেনদেন, এর উত্তর খুঁজতে তদন্তে ইডি। এ বিষয়ে একাধিক আবেদনকারী ও সাক্ষীর বয়ানও রেকর্ড করেছেন ইডির অফিসাররা। শুক্রবার প্রথম রাজ্য জুড়ে তল্লাশি। পার্থর নাকতলা বাড়িতে হাজির ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থর নাকতলা বাড়িতে পৌঁছয় ইডির 8 জনের দল। মন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেন ইডির আধিকারিকরা। থাকার ঘরগুলির পাশাপাশি তল্লাশি চলে পার্থর অফিস ঘরেও। 12:30 নাগাদ পার্থ অসুস্থ বোধ করেন বলে সূত্রের দাবি। খবর পেয়ে চিকিৎসককে নিয়ে পৌঁছন পার্থর আইনজীবী। সূত্রের খবর, চিকিৎসককে বসিয়ে রাখা হয় বসার ঘরে। বেলা বাড়তে আরো ইডি আধিকারিক পৌঁছন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এর আগে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে যখন ইডি, তখনই নিউ বারাকপুরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মসহায়কের বাড়িতেও ইডির হানা।
পশ্চিম মেদিনীপুরে পিংলায় মন্ত্রীর আত্মীয়র বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রের আরেক সংস্থা আয়কর দপ্তর। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি। শিক্ষক নিয়োগে পরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিজাম প্যালেসে আগেই শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আদালতের নির্দেশে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবার পরেশের বাড়িতে ইডির আধিকারিকরা, কিন্তু মন্ত্রী তখন সেখানে ছিলেন না। তল্লাশির সময় কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, একইভাবে বেরোতেও দেওয়া হয়নি কাউকে। আমি একবার চেষ্টা করেছিলাম যে আমার কাকিমা ছিল এবং আমার বোন ছিল, দুজনেই মহিলা, যদি কোনো ওই জিনিসপত্র বা খাওয়ার জিনিসপত্র বা উল্টাপাল্টা কিছু লাগে সেটা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ওনাদের সিকিউরিটি গিয়ে বললেন যে না, এন্ট্রি নেই, না ফোন সব বন্ধ। আমি একবার চেষ্টা করেছিলাম, ফোন সব বন্ধ। এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, এদিন তার বাড়িতেও ইডির হানা। এক মহিলা সহ 7 জন অফিসারের একটি দল এসপি সিনহার বাড়িতে যায়। সূত্রের খবর, প্রাক্তন উপদেষ্টার কোথায় কত সম্পত্তি রয়েছে সেটা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এদিন তার বাড়িতেও ইডির তল্লাশি। শুক্রবার সকালে ইডি আধিকারিকদের একটি দল বিধাননগরের ইডি দপ্তর থেকে বেরিয়ে কল্যাণময়ের কাদাপাড়ার ফ্ল্যাটে পৌঁছয়। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। এদিনে ইডির আলাদা আলাদা টিম হানা দেয় মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন উপশিক্ষা অধিকর্তা একে সরকারের বাড়ি। এসএসসি দুর্নীতি মামলায় অভিযোগ উঠছে বাগদার চন্দন মণ্ডলের বিরুদ্ধে। এদিন তার বাড়িতেও পৌঁছয় ইডির 5 জনের দল। অন্যান্য জায়গার মতোই বাগদাতেও ইডির সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। নিয়োগ দুর্নীতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। এবার নজিরবিহীন হানা ইডি। রাজ্যের 13 জায়গায় অভিযান, মন্ত্রী আমলাদের বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে তল্লাশি। এর প্রতিবাদে বিক্ষোভের আশঙ্কায় এদিন সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয় নিরাপত্তা। নিউজ 18 বাংলা। ইডির বেনজির হানা, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে মন্ত্রী আমলার বাড়ি ঘিরে তল্লাশি, কিন্তু কেন ইডির নজরে মন্ত্রী আমলারা? মেধা তালিকায় পিছিয়ে থেকেও চাকরি, পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও শিক্ষক। এসএসসি দুর্নীতি মামলায় এমনই নানা অভিযোগ। হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে অর্থের লেনদেন হয় বলেও অভিযোগ। বেআইনি নিয়োগের পিছনে কি তাহলে আর্থিক লেনদেন? উত্তর খুঁজতে তদন্তে ইডি। সিবিআই এর 4টি এফআইআর এর ভিত্তিতে গত মাসে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। এ বিষয়ে মামলাকারীদের থেকে আগেই তথ্য নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর এদিন রাজ্যের 13 জায়গায় ইডির হানা। বেনজিরভাবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মন্ত্রী আমলার বাড়ি ঘিরে চলে তল্লাশি। যে সময়কার অভিযোগ, তখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে পার্থর। বেআইনি নিয়োগ থেকে কোনো আর্থিক সুবিধা কি পার্থ নিয়েছেন? মন্ত্রীর সম্পত্তি, ব্যাংকের নথি খতিয়ে দেখে জানার চেষ্টা করে ইডি। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্টেও বলা হয় এসএসসির 5 সদস্যের নজরদারি কমিটি বেআইনি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় এই 5 সদস্যের কমিটি। এসএসসি চেয়ারম্যানকে অন্ধকারে রেখে চাকরির সুপারিশ দেওয়া হয়। অন্ধকারে রাখা হয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকেও। সুপারিশ পত্রগুলি এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ নিজে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দেন। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগপত্র ছাপার নির্দেশ দেন। সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদের বাড়িতে এবার ইডির হানা। একইভাবে শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতেও যায় ইডির অফিসাররা। শিক্ষক নিয়োগে পরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রভাব খাটিয়ে তিনি তার মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন। আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে। এদিন সেই পরেশের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তাদের নজরে মানিক ভট্টাচার্য। বেআইনি নিয়োগের জেরে আর্থিক সুবিধা পেয়েছেন কিনা খতিয়ে দেখতে মানিকের বাড়িতে এদিন তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলাতেই সম্প্রতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। নিউজ 18 বাংলা। ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा।
অবশেষে মিলল খোঁজ। আদালতের সমন পেয়ে কলকাতা হাইকোর্টে হাজিরা বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের। আদালতে হাজিরা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির 2 সদস্যেরও। দুজনকেই শনিবার সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাথমিক নিয়োগ মামলায় কদিন আগেই বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের কথা তোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআই এর প্রাক্তন কর্তা উপেন বিশ্বাস। চন্দন মণ্ডলকে কলকাতা হাইকোর্টে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু তার নাকি খোঁজই মিলছিল না। অবশেষে শুক্রবার আদালতে হাজিরা দেন বাগদার চন্দন। উপেন বিশ্বাসকে এদিন আদালতের প্রশ্ন, এনাকে চেনেন? জবাবে উপেন বিশ্বাস বলেন, না, আমাদের কখনো দেখা হয়নি, তাই চিনি না। এরপরে বাগদার চন্দন মণ্ডলকে আদালতের প্রশ্ন, আপনার বিরুদ্ধে কি অভিযোগ জানেন? চন্দনের উত্তর, না, আমি জানি উপেনবাবু ভিডিও ভাইরাল করেছেন। বিচারপতি বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন। চন্দন এই অভিযোগ অস্বীকার করেন, বলেন তিনি টাকা নেননি, কাউকে চাকরিও দেননি। এরপরে সিবিআই কে আদালতের প্রশ্ন, চন্দন কি তদন্তে সহযোগিতা করছেন? জবাবে সিবিআই এর আইনজীবী বলেন, 2 বার হাজিরা দিয়েছেন, অসহযোগিতার কোনো অভিযোগ নেই। নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে কমিটির 2 সদস্য দেবজ্যোতি ঘোষ এবং পঞ্চানন রায় দুজনেই উপস্থিত ছিলেন। দেবজ্যোতি ঘোষকে বিচারপতির প্রশ্ন, বোর্ডের কটি সভায় উপস্থিত ছিলেন? দেবজ্যোতির উত্তর, 1-2টি বাদ দিয়ে সব কটিতেই ছিলাম। বিচারপতির তখন প্রশ্ন, 2017 সালের 20 নভেম্বর সভার সিদ্ধান্তে সই করেননি কেন? দেবজ্যোতির জবাব, আমরা কোনো সভারই সিদ্ধান্তে সই করি না। তখন বিচারপতি বলেন, আপনি বৈঠকে ছিলেন কিভাবে বোঝা যাবে? দেবজ্যোতি বলেন, উপস্থিতির খাতায় সই আছে। বিচারপতি তখন বলেন, আপনি কি বুঝতে পারছেন যে উপস্থিতির খাতা এবং মিনিটস বুকে সই এক জিনিস নয়? একইভাবে পঞ্চানন রায়কেও এদিন প্রশ্ন করে আদালত। তারপরে দুজনকেই সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, সভায় উপস্থিত থাকা নিয়ে কমিটির 2 সদস্যের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। তারা আদৌ সভায় উপস্থিত ছিলেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। রাষ্ট্রপতি ভোটের ফল ঘোষণার পরও হাওয়া গরম। বঙ্গে বিজেপির বিধায়ক সংখ্যা 70, তারা পেয়েছে 71টি ভোট। বাতিল হয়েছে বিজেপি বিরোধী শিবিরের 4টি ভোট। এতেই ক্রস ভোটিং চর্চা চলছে। তৃণমূল কংগ্রেস তার টার্গেটেড যে 221টা ভোট দল ভাঙানো দল বদলুদের নিয়ে, সেই ভোট তারা ধরে রাখতে পারবেন না। একাধিক ভোট বাতিল হবে অথবা অন্য জায়গায় গিয়ে পড়েছে প্রমাণ হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ফল ঘোষণার পরই ফের ক্রস ভোটিং এর দাবি ঘিরে চর্চা শুরু। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ভোট দেন 291 জন বিধায়ক। 5 বিধায়কের দলত্যাগের পর বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 70। পরে বিজেপির 70টি ভোট পাওয়ার কথা, কিন্তু ফল প্রকাশের পর দেখা যাচ্ছে বিজেপি ভোট পেয়েছে 71টি, অর্থাৎ একটি ভোট বিজেপি বেশি পেয়েছে। 291 থেকে বিজেপির 71 ভোট বাদ দিলে থাকে 220টি ভোট। এই ভোট বিজেপি বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার পক্ষে যাওয়ার কথা, কিন্তু ফল প্রকাশের পর দেখা যাচ্ছে যশবন্ত সিনহার পক্ষে পড়েছে 216টি ভোট, 4টি ভোট বাতিল। এই অঙ্ককে হাতিয়ার করেই ক্রস ভোটিং এর অভিযোগে সুর চড়িয়েছে বিজেপি। দেখো, তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে যে আমরা ভোট পাবো আমরা তো আগেই বলেছিলাম, নতুন তো কিছু নয়। তৃণমূল কংগ্রেসের বিধায়করা যদি ভুল করে বিজেপিকে ভোট দিয়ে থাকে তাহলে পার্টিটাই ভুল। কোনো ক্রস ভোটিং এর কোনো বিষয়ই নেই। তৃণমূল থেকে কোনো ভোট ওদিকে যায়নি। বহু ক্ষেত্রে বহু নতুন বিধায়ক ছিলেন, কোথাও কোনো ভুলভ্রান্তি কিছু হয়েছে কিনা বা অন্য কিছু হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। লড়াই শেষ। দেশের 15ম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি ছিলেন এনডিএ প্রার্থী। রায়সিনার লড়াই শেষ হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর দাবি ঘিরে রাজনীতির লড়াই কিন্তু চলছে। নিউজ 18 বাংলা। মুনাফা বাড়ল রিলায়েন্স জিও ইনফোকমের। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিও প্ল্যাটফর্মের এই সংস্থার নেট মুনাফা 4,335 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 23.8% বেশি।
গত বছর নিট মুনাফা ছিল ৩,৫০১ কোটি টাকা। আগের ত্রৈমাসিকের থেকে মুনাফা বৃদ্ধি পেয়েছে ৩.৯%। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নিট মুনাফা ছিল ৪,১৭৩ কোটি টাকা। গত বছরের তুলনায় রিলায়েন্স জিও ইনফোকমের আয় বৃদ্ধি পেয়েছে ২১.৬%। সেই বর্ধিত অঙ্ক ২১,৮৭৩ কোটি টাকা।